শুক্রবারের সকাল সবাই যখন ঘুমে তখন আমরা তিনজন ইউল্যাবের মাঠে কি করছি সেটা নিয়ে পরে আলোচনা করছি। বাট আজকে হোয়াট দ্য পিচের চ্যানেল থেকে আমি স্পেশালি খুবই খুশি, বিকজ ফ্রাইডেতে আমরা যখন একটা ফান্ডে পাই এবং সেটা ক্রিকেটের থ্রুতে, সেটা আমাদের মতো যারা আছি কমেন্টেটর বা অ্যানালিস্ট মানে নগণ্য, তাদের জন্য অনেক খুশির একটা দিন। এবং আজকে সেই খুশিটা ডাবল হয়ে গেছে, বিকজ মি, এবিপি, অল স্পোর্ট এবিপি অ্যান্ড আওয়ার ভেরি ওন রোজেল আজকে তিনজন চলে এসেছি একটা ব্যাংকার্স টুর্নামেন্টে। এবং সেটা করতে এসে মানে ওই যে বলে না যে রদ দেখা এবং কলা বেচা, এরকম একটা অবস্থা। সো যেহেতু সুযোগটা পেয়ে গেছি কন্টেন্ট নিয়ে এবং কিছু ক্রিকেট নিয়ে কথা বলার ডেফিনেটলি, সো সেই কথা বলতেই হাজির হয়ে গেছি সকাল সকাল। এবং সেই টপিকটাও আমাদের একদম খুবই রিসেন্ট মোস্ট, বিকজ বাংলাদেশ টিম যেহেতু দিয়ে দিয়েছে এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ খেলা যেহেতু শনিবার থেকে শুরু হচ্ছে 3 ম্যাচ ওডিআই সিরিজের। সো হোয়াট কুড বি দ্য বেস্ট টপিক টু টক অ্যাবাউট? অ্যান্ড ইয়েস, ওয়েলকাম এবিপি। একটা টায়ারসাম এনসিএল কাটিয়ে এসছেন এবং তিনি বাংলাদেশের না ওয়েস্ট ইন্ডিজের, এটা নিয়ে সন্দেহ আছে আমার, বিকজ মেরুন স্টিংট ইজ অন। অ্যান্ড রোজেল অল মানে অল টাইমের মতো মানে আজকে অজি অ্যাকসেন্টে আজকে কিছু দিয়ে শুরু করবে কিনা? আসলে শুরু করার মতো অবস্থায় নেই। বাংলাদেশের আসলে ক্রিকেটটা যেভাবে যাচ্ছে, মানে খুব ভালো থাকাটা আসলে যাচ্ছে না অ্যাকচুয়ালি। আর হচ্ছে অজির যে ব্যাপারটা, হ্যাঁ, অস্ট্রেলিয়ার সামনে ইন্ডিয়ার সাথে সিরিজ আছে, সো ভেরি ইম্পর্টেন্ট সিরিজ। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট সিরিজ কামিং আপ, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। বাট তার আগে ডেফিনেটলি বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে। দলটা দিয়ে দেওয়া হয়েছে, দল নিয়ে এবিপি নিজের চ্যানেলে একটা কন্টেন্ট অবভিয়াসলি পোস্ট করেছে এবং সেই কন্টেন্টের ফলো থ্রুতে যদি আজকে আমরা আরেকটু ডিপ ডাইভ করি, সেটা হচ্ছে আবারও সেই কিছু সেট অফ প্লেয়ার্সদেরকেই দলে রাখা হয়েছে, যেটা দেখছিলাম খুব বেশি পরিবর্তন করা হয়নি এবং দ্যাট ওয়াজ টু মাচ অবভিয়াস। হোয়াট ইজ দ্য থট অ্যাবাউট দিস? প্রথমে থ্যাংক ইউ ফর ফর ডুইং দিস। এত সকালে আমরা এই এনার্জিটা নিয়ে করতে পারবো কিনা এটা আমার সন্দেহ ছিল। আর রোজেলের সাথে আমার অনেকদিন পর দেখা হচ্ছে, সো আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশের ওডিআই স্কোয়াড, ওডিআই সিচুয়েশন, ওয়েস্ট ইন্ডিজের সাথে তাদের টিম অ্যান্ড অল। ফার্স্ট পয়েন্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এরকমই মানে হ্যাঁ, এরকমই মনে হয় আমাদের সবসময়। ফার্স্ট পয়েন্ট আমার কাছে যেটা মনে হয় যে প্রথম কথাটাই সঠিক। ইট ওয়াজ অবভিয়াস যে খুব বেশি পরিবর্তন হবে না। যদিও আই ফিল এখনো বাংলাদেশ ওডিআই টিমটার এমন একটা সিচুয়েশন আছে, দে ক্যান মেক হোলসাম চেঞ্জেস। অনেক চেঞ্জেস করার স্কোপ আছে, বিকজ 2027 ইটস স্টিল ফার অ্যাওয়ে। এর মাঝখানে অনেকগুলো সিরিজ, সো এই সিরিজটার মাধ্যমেই যদি একটু সাহসী কিছু সিদ্ধান্ত নেওয়া যেত আমার মনে হয় একটু বেটার হতো। বিকজ এখনই যদি না নতুন প্লেয়ারদের বাজাই তাহলে আসলে পরবর্তীতে আরও চেঞ্জ করা যাবে এবং তখন দেখা যাবে যে এই সেট অফ প্লেয়ার্স নিয়ে আমরা যাচ্ছি। আর আরও একটা বড় বিষয়, নট অনলি জাস্ট দ্য স্কোয়াড বাট ওভারঅল এই ট্রান্সফরমেশনটা যেভাবে হলো বাংলাদেশ জাতীয় দলের, যেখানে আমরা 3 ক্যাপ্টেন তত্ত্বে গেলাম, যেখানে আমরা এক এক ফর্মেটে এক একজনকে ক্যাপ্টেন্সি দিলাম। মেহেদী হাসান মিরাজ আন্ডার 19 লেভেলে সুপারব একজন ক্যাপ্টেন। ডোমেস্টিক সার্কিটে সে যখনই যেই টিম পায় সেখানে হি ইজ দ্য ক্যাপ্টেন। বাট দিন শেষে ন্যাশনাল টিম সিনিয়র টিমে যখন সে ক্যাপ্টেনটা হলো, তারপরে তার রেকর্ড কথা বলছে তার বিপক্ষে। তার রেকর্ড বলে যে এই মুহূর্তে বাংলাদেশের যে স্কোয়াড আছে সেই স্কোয়াডটাকে লিড করার মতো এখনো পর্যন্ত এনাফ ইন্সপায়ারিং কিছু সে আসলে দিতে পারে নাই। সো এটা একটু রিস্ক আমাদের জন্য, এটা একটা স্কেয়ার আমাদের জন্য। কারণ আমরা যদি এমন হতো যে খুব বিপাকে আছি, সেখান থেকে একটা ডিরেকশনে যেতে চাই, সেটা একটা ডিফারেন্ট ব্যাপার। একটা সেট আপ ছিল, দেখে মনে হচ্ছিল সেখান থেকে আগানো যায়। হঠাৎ করে এই যে শিফট অফ লিডারশিপ, এটাতে করে কিন্তু আমার কাছে মনে হয় যে খানিকটা সমস্যা বোধহয় সবারই হচ্ছে নিজেদের রোল বোঝার ক্ষেত্রে। আর ওয়ানডে ক্রিকেটে আমি আমার ভিডিওতে আসলে মেনশন করেছিলাম যে বাংলাদেশ শেষ আন্ডার 100 অল আউট হয়ে গিয়েছিল 2018-এ, 7 ইয়ার্স ব্যাক। সো 7 বছরের মধ্যে আমরা ভালো খারাপ যাই করি না কেন এই অবস্থায় আমরা কোনো সময় ছিলাম না। অ্যান্ড উই স্ট্রাগল টু ইভেন হ্যাঁ, মানে উই স্ট্রাগল টু প্লে 50 ওভার্স আমাদের ব্যাটিং সাইডটা। এবং আমি রোজেলও জানে, উইভ বিন পার্ট অফ দ্য ডিপিএল, ইউভ বিন পার্ট অফ দ্য ডিপিএল এজ ওয়েল, বাংলাদেশের প্রিমিয়ার 50 ওভার ডোমেস্টিক টুর্নামেন্ট, রাইট? লিস্টে ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এই জায়গাটাতেও আমরা গত 3 বছরের যে ট্রেন্ড দেখি, নতুন যে খেলোয়াড়রা আছে যারা এখন আমাদের পাইপলাইনে আছে বা এখন যারা ন্যাশনাল টিম সেট আপে আছে আফটার দোজ বিগ 5, এদের মধ্যেও কিন্তু আমরা দুইটা গিয়ার পাই। গিয়ার নাম্বার 1 ঠেকাও, ওয়েট ফর দ্য লুজ বল। গিয়ার নাম্বার 2, এদের সবার অ্যাবিলিটি আমি বলবো যে আগের জেনারেশনের থেকে অনেক বেটার অফ বিগ হিটিং। সে কারণে তারা ওই যে 4 বা 6 মেরে হয়তো স্ট্রাইক রেটটা পুষিয়ে দেওয়ার প্ল্যান করে, মানে দ্যাটস দ্য প্ল্যান, যেটা আমি বুঝি। বাট ওডিআই ইজ এ ডিফারেন্ট কাপ অফ গেম, সব সময় আমরা জানি। এক্স্যাক্টলি। সো ব্যাপারটা হচ্ছে যে এখানের যে সেট অফ প্লেয়ার্সরা আছে তারা কেন 50 ওভার খেলতে পারছে না? মোস্ট লাইকলি বিকজ দে হ্যাভ অনলি 2 গিয়ার্স। একটা হচ্ছে ঠেকাও, ভালো বলের জন্য খারাপ বলের জন্য ওয়েট করো, আর আরেকটা হচ্ছে যে যখন রেঞ্জে পাবা তখন মারবে এবং দে নো দে ক্যান ডু ইট।
আফগানিস্তানের সাথে ছোট একটা এক্সাম্পল দিই, নাইম শেখ যে একটা ইনিংস খেললো, ফর এক্সাম্পল 7 or 8 রানস আউট অফ 24 ডেলিভারিজ, ওই ইনিংসটার মধ্যে আমরা একটা ব্যাপার শিওরলি পাই, সেটা হচ্ছে নাইম ওয়াজ ওয়েটিং ফর দ্য ব্যাট বল, কিন্তু আফগানিস্তান কোনো ব্যাট বল দেয় না উমর জাই না রাশিদ না কেউ। সো ওয়েট করতেছিলেন সেট হওয়ার হ্যাঁ, সেট, আই ওয়ন্ট সে ইটস এ সেট, আই উইল জাস্ট সে যে ভালো বল পাচ্ছিল, খারাপ বল খুঁজতেছিল, খারাপ বল পায় না। ডিপিএল এ অনেক বেশি সংখ্যক খারাপ বল পাওয়া যায়, সো রান রেট পোষানো যায়। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি খুব বেশি খারাপ বল পাবেন না। সো দ্য প্র্যাকটিস, আই থিঙ্ক কারেন্ট স্কোয়াডের, দে আর ভেরি মাচ ইকুইপ ফর টি20, যেটা আমাদের রেজাল্টেই বোঝা যায়। ওডিআইতে আমাদের স্ট্রাগলটা এই জায়গাতেই হবে। উই হ্যাভ টু থিঙ্ক অফ আ সেপারেট থিং, লাইক টেস্টে যেভাবে একটা সেপারেট কোড থাকে, ওডিআইয়ের জন্য একটা স্পেশালাইজ সেপারেশন আমাদের মনে হয় দরকার। এই স্কোয়াডের মধ্যে কি পরিবর্তন, যা ছোট করে বলি, নাহিদ রানা ইনজুরির কারণে বাদ, আর হচ্ছে নাইম শেখকে বাদ দেওয়া হয়েছে, ইনক্লুড করা হয়েছে সৌম্য সরকারকে, উইচ এ পজিটিভ মুভ, আমার কাছে মনে হয় যে পজিটিভ মুভ। আর হচ্ছে মাহিদুল অঙ্কন ওয়েটিং ফর হিজ ডেবিউ, মিডল অর্ডারে আরও একজন উইকেট কিপার ব্যাটার, উইকেট কিপার নাম্বার 4 ইন দিস স্কোয়াড, সো তাকে আনা হচ্ছে। দেখা যাক, আই ডোন্ট এক্সপেক্ট আ লট ডিফারেন্ট, আমি জাস্ট এক্সপেক্ট করি যে কন্ডিশনস ডিফারেন্ট, আর ঘরের মাটিতে খেলা হবে দেখে, প্লাস ওয়েস্ট ইন্ডিজে আমার মনে হয় আফগানিস্তানের মতো এত কোয়ালিটি বোলার হয়তো নাই, ওই আশায় আমরা যদি খেলি। এই মুহূর্তে আমাদের দরকার যেটা ওয়ার্ল্ড কাপ ডিরেক্ট কোয়ালিফিকেশনের জন্য রেজাল্টস। এখন আর ভালো খেলা, পজিটিভ ক্রিকেট, মডার্ন ডে ক্রিকেট, এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর উপায় নেই। অল উই হ্যাভ টু সার্চ ফর ইজ রেজাল্টস। এখন যেই টিম দিয়ে রেজাল্ট আসে, এই টিম নিয়ে পারবো কিনা ফার্স্ট ম্যাচ দেখে আরো বেটার অ্যাসেস করা যাবে। আমার মনে হয় আমরা একটু কমপ্লেক্সও খেয়ে গিয়েছি। আমরা ইন্ডিয়া বলি কিংবা অস্ট্রেলিয়া বলি কিংবা নিউজিল্যান্ড বলি, তারা যেরকম হালের ক্রিকেটটা খেলছে, বিশেষ করে ওডিআই ক্রিকেটটা, তাদের ক্ষেত্রে যেমন কিছু সেট অফ প্লেয়ার্স আছে অলরেডি, এবং দে হ্যাভ বিন গোয়িং থ্রু এ প্রসেস, একটা ডেভেলপমেন্ট প্রসেস, এবং সেটা দেখেই হয়তো বাংলাদেশ একটা দ্বিধায় পড়ে গেছে যে আমরা কি ওই গিয়ারে পা দেবো নাকি সেই আগের গিয়ারেই চলবো, বিকজ ওডিআই ক্রিকেট হ্যাজ ট্রান্সফর্মড আ লট ফ্রম প্রিভিয়াস ডেজ। সো রোজলের কাছে ওই কোশ্চেনটাতে আসতে চাই যে এই যে ব্যাটিং এ দৈন্য দশা, যে আমি যদি আমাদের অনেকে এখন বলে যে বাংলাদেশকে যদি এখন পাড়ার ক্রিকেটেও কিংবা এরকম কর্পোরেট ক্রিকেটেও নামায় দেওয়া হয়, তারপরেও সেম ব্যাটিংটা করবে। সো এই ধসটার কারণটা কি? আহ, প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই, আর পারভেজ ভাইয়ের সাথে পারভেজ ভাই যেটা বললো, আসলে এই ভিডিওটা করা শুধুমাত্র আমার ধন্যবাদ পাওয়ার জন্য, আমি 2টা ধন্যবাদ পাইছি অলরেডি। পারভেজ ভাইয়ের সাথে আসলে অনেকদিন পর দেখা, এই জন্য খুবই ভালো লাগতেছে আসলে এই ভিডিওতে থাকতে পেরে। আর আপনার কোশ্চেনের অ্যান্সারের সাথে আমি একটু অ্যাড করতে চাই পারভেজ ভাইয়ের সাথে। পারভেজ ভাই যেটা বললেন যে আসলে ওই যে নাইম শেখের যে ইনিংসটা, নাইম শেখ আসলে ব্যাট বল বা পোর ডেলিভারির জন্য আসলে অপেক্ষা করতেছিলেন, বাট আমাদের বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে একটা স্কিলের একটা অনেক বড় ঘাটতি আছে। সেই ঘাটতিটা হচ্ছে আমরা যখন ওই ব্যাট বলের জন্য অপেক্ষা করতে থাকি, তখন কিন্তু আমরা ওই সময় হচ্ছে ব্যাট বলগুলো আমরা ডিফেন্স করে ফেলি। এটা কিন্তু আমরা অনেক ম্যাচে দেখেছি যে আসলে ভালো বল হচ্ছে মাঝখানে একটা ব্যাট ডেলিভারি দিয়েছে, কিন্তু আমার ইন্টেনশন বা টেন্ডেন্সিটা থাকে যে আমি এখন হচ্ছে ডিফেন্স করব। সো সেই জায়গায় কি হয় যে লুজ একটা ডেলিভারিও কিন্তু ডিফেন্স করে ফেলে। এই কারণে আসলে বাংলাদেশের যে টেকনিক্যাল যে জায়গাগুলো আছে, অন্যান্য যে অস্ট্রেলিয়া বলি, ইন্ডিয়া বলি বা নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বড় যে দলগুলো আছে, সেই দলগুলো থেকে কিন্তু এই জায়গাগুলোতে পিছিয়ে আছে বাংলাদেশ, এবং এটা থেকে যে আসলে উত্তরণ করা দরকার, সেই জায়গাতেও কিন্তু আসলে বাংলাদেশ কখনো চিন্তা করে না যে আমাদের এই জিনিসগুলো আসলে ডেভেলপ করতে হবে। আর আপনি যেটা বললেন যে মডার্ন ডে ক্রিকেট, আসলে টি20 ক্রিকেট আসার পরে কিন্তু সব দলে কিন্তু যে ওই যে 250 রান করলেই যে একটা ম্যাচ উইনিং টোটাল বা চ্যালেঞ্জিং টোটাল হয়ে যায়, সেই জায়গা থেকে সেটাকে কনভার্ট করে কিন্তু 300-এর উপরে নিয়েছে সব দলই। এখন দেখা যায় কম বেশি 320-30 এরকম করে, কিন্তু বাংলাদেশের মাইন্ডসেটটা আসলে ওই জায়গাতেই পড়ে আছে যে আমরা 250, 60, 70 এরকম করব। দেখা যায় আমরা টার্গেট করি 270-80, কিন্তু আমরা করতেছি 230-40 রান শর্ট বা 50 রান শর্ট। সো সেই জায়গাগুলো থেকে আসলে বাংলাদেশ ওই মাইন্ডসেটের পরিবর্তন করতে পারেনি। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে শ্রীলঙ্কা বা হচ্ছে সাউথ আফ্রিকা, যখন তাদের যে বেস্ট প্লেয়ারগুলো অবসরে গিয়েছিল, রিটায়ারমেন্টে যাওয়ার পর কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে গেছে। তো ট্রানজিশন পিরিয়ড পার হওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে শ্রীলঙ্কা একটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ইন্ডিয়ার একটা ওয়ার্ল্ড ক্লাস টিমকে তারা হারিয়ে দিয়েছে। সাউথ আফ্রিকা একটা ট্রানজিশন পিরিয়ডের পরে এখন তারা যেটা করলো, টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা চ্যাম্পিয়ন হলো, টি20 ওয়ার্ল্ড কাপের তারা ফাইনাল খেললো, এবং সেমিফাইনাল খেললো হচ্ছে ওয়ার্ল্ড কাপের 2023-এর যে ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেটা খেললো। কিন্তু বাংলাদেশের মধ্যে দেখা গেল যে যে ভালো ভালো প্লেয়াররা অলমোস্ট সবাই রিটায়ারমেন্টে চলে গেছে প্রায়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মাশরাফি, মুর্তজা। বাট এরপরে যে আসলে যে সেই লেগাসিটা ধরে রাখার যে কাজটা, সেই কাজটা কিন্তু এই প্লেয়াররা করতে পারতেছে না। কিন্তু আপনি সাউথ আফ্রিকা বা শ্রীলঙ্কার দিকে তাকান, তারা কিন্তু ওই লেগাসিটা কন্টিনিউ করেছে। একসময় বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা ছিল, কিন্তু ওই বাজে টিম নিয়ে বা হচ্ছে নতুন যে টিমটা, ওই টিমটা নিয়ে বাংলাদেশের ভালো টিমের সাথেও কিন্তু তারা ফাইট দিয়েছে এবং ম্যাচও উইন করেছে। সো এই মাইন্ডসেটের পরিবর্তন বা হচ্ছে এই যে
টেকনিক্যাল যে জায়গাগুলো আছে এটার পরিবর্তন করাটা অনেক বেশি জরুরি বাংলাদেশে, যেটা বাংলাদেশ করতে পারছে না। আরেকটা যেটা ওডিআই টিমের এখন যেটা সমস্যা হয়েছে আমার যেটা মনে হয়, ওডিআই টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু ইয়াং। আর আমরা জানি ইয়াং ব্লাড আসলে উইকেটে টিকে থাকার যে প্রবণতা টেন্ডেন্সি সেটা অনেক কম এবং মারমুখী বেশি, এবং টি-20 প্লেয়ার যারা টি-20 মাইন্ডসেটের প্লেয়ার বেশি ঢুকে গেছে আমার যেটা মনে হচ্ছে এই ওডিআই টিমটাতে। এক্সপিরিয়েন্সড প্লেয়ার সেরকম নেই। আর ক্যাপ্টেন্সির জায়গায় যেটা বললেন পারভেজ ভাই, যে আসলে এই যে ক্যাপ্টেন্সির যে পরিবর্তন, নাজমুল হোসেন শান্তকে কিন্তু আসলে আমার মনে হয় না যে আসলে ক্যাপ্টেন্সি পরিবর্তন করার দরকার ছিল, কারণ নাজমুল হোসেন শান্ত কিন্তু ওডিআই টিমে সে বেটার পারফরমেন্সই শো করতেছিল। সো তার পারফরমেন্স যে খুব পারফরমেন্সের গ্রাফটা যে অনেক নিচের দিকে চলে গেছিল সেটা কিন্তু না। সো সেই জায়গায় আসলে আমি অন্ততপক্ষে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে শান্তকে আসলে ক্যাপ্টেন্সিতে বহাল রাখা দরকার ছিল। ওয়েল, টকিং অ্যাবাউট এক্সপিরিয়েন্স, পারভেজ ভাই, যে আমরা জানি যে বাংলাদেশ দর্শক সমর্থকদের বা যে কোনো ক্রিকেট সমর্থকদের সবসময় খুশি করা যায় না, এবং এই দলটা দেওয়ার পরেও সেই একই কাজটা হচ্ছে যে আমরা যখন মাহিদুল অঙ্কনের জন্য অনেকবার বলছিলাম যে তাকে দলে নেওয়া উচিত, বাট তিনি যখন দলে আসলেন তখন কিন্তু আবার ইয়াসির রাব্বিকে নিয়ে কথা হচ্ছে। আই ক্যান ফরগেট দ্যাট ইনিংস অফ ইয়াসির রাব্বি, যেখানে তিনি সাউথ আফ্রিকার মাটিতে দুর্দান্তভাবে রাবাদাকে পিটাচ্ছিলেন, 6 হাঁকাচ্ছিলেন। সো এই যে মিডল অর্ডারে আবারও সেই জাকের সোহানকে দিয়েই ট্রাই করে যাওয়া হচ্ছে, মানে আমার কাছে মনে হয় ইটস নট দ্যাট মাচ ব্যাড, বিকজ আপনি যদি 27-এর কথা চিন্তা করেন, বিশ্বকাপের কথা, সো ইউ নিড আ ফিউ প্লেয়ার্স যারা কিনা অনেকদিন ধরে এই ওডিআই সেটআপে বাংলাদেশ ধাতস্থ করছে। সো এইখানে কি আবার ওই ইয়াসির রাব্বির পয়েন্টটা চলে আসে কিনা যে মাহিদুল অঙ্কনের সাথে রাব্বি আর মোসাদ্দেক সৈকত ইভেন কুড হ্যাভ বিন হিয়ার? আহ, আমরা যদি একটা ফর এক্সাম্পল এই কোয়েশ্চেনের অ্যান্সারে আমরা যদি প্রেডিকশনে চলে যেতে পারি যে বাংলাদেশ এই যে স্কোয়াডটা তারা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, সেখানে মানে যে 11টা আছে বোলিং এর মানে এন্ডে এটা মেবি কিন্তু রেলেভেন্ট, বিকজ আপনাকে ওই 11টা পেয়েই কিন্তু এই অ্যানসারটা দিতে বুঝতে হবে যে খুব আসলে স্বাভাবিক। ওয়্যার আর দ্য গ্যাপস বা Gaps, গ্যাপসগুলো right. কোথায়, কেন আমরা অন্যান্য প্লেয়ারদের কথা বলছি। ইফ ইউ লুক এট দ্য 11, আমাদের এখন টপ অফ দ্য অর্ডারে একটা ক্রাইসিস আছে। থ্যাংক গড সাইফ হাসান ইজ ইন সাচ গুড ফর্ম। আমার মনে হয় যে অ্যাটলিস্ট সে তার জায়গাটা ধরে রাখার মতো এনাফ পারফর্ম করে রেখেছে। তানজিদ তামিমের থেকে অনেক হোপ ছিল, সো ফার ডেলিভার করতে পারে নাই, দ্যাটস আ স্যাড বিট। ওই জায়গায় একটা ছোট গ্যাপ আছে যে অ্যাটলিস্ট ওয়ান ওপেনার। এখন লিটন ফিরলে উইল হি বি দ্যাট ওপেনার, উইল হি কাম এট নাম্বার 3, দ্যাট উইল বি অ্যানাদার কোয়েশ্চেন। বাট লিটনের আসলে ওডিআইতে ইনক্লুশন নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে। লাস্ট 6টা ম্যাচে 13 রান লিটনের। সো বাট দ্যাট ওয়াজ লং অ্যাগো। আমি বলবো যে লিটন দাস ওয়ান্স ইজ ব্যাক, আই থিঙ্ক সেও একটা ইনফর্ম ব্যাটার, কাইন্ড অফ লাইক সাইফ, যে যার এখন ফর্ম ভালো যাচ্ছে, সব ফর্মেটেই ভালো খেলার কথা। ওখানে একটা তার মানে উই হ্যাভ আ প্রবলেম। নাম্বার 3-তে নাজমুল শান্ত মোরলেস তার পুরো ক্যারিয়ারে ওডিআইতে খেলে ফেলছে, অ্যাজ অ্যান ওপেনারও খেলছে, সো ওই দিক থেকে আই ডোন্ট সি আ বিগ প্রবলেম। 4 নম্বরে তাওহিদ হৃদয়, আই ডোন্ট সি আ বিগ প্রবলেম। প্রবলেমটা হয়ে যাচ্ছে নাম্বার 5-6 এই জায়গাগুলোয়, যেখানে আগে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদরা খেলতেন। বেসিক্যালি মুশফিকুর রহিমের কাভারেজটাও মেবি এক লেভেলে তাওহিদ হৃদয় করার অ্যাবিলিটি রাখে। নাম্বার 5-এই যখন আমরা মেহেদী মিরাজকে পাই, যার ডেফিনেটলি ব্যাটিং অ্যাবিলিটি খুব ভালো, উইভ সিন ইট মোস্টলি ইন টেস্ট ক্রিকেট। প্রবলেমটা হচ্ছে ওয়ানডে ক্রিকেট বা টি-20 ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ কিন্তু যেমন টি-20 স্কোয়াডেই কিন্তু সে জায়গা পায় না, মানে হি হ্যাজ সাম ইস্যুস। ইভেন যখন ম্যাটেরিয়াল না হ্যাঁ। ওরকম আমার যেটা মনে হয়, হ্যাঁ। পার্সোনালি যেটা মনে হয় মেহেদী হাসান মিরাজ আসলে টি-20 ম্যাটেরিয়াল। আবার মেহেদী হাসান মিরাজ যেটা করে বোলিং এর ক্ষেত্রে সে একটু ফ্লাইটের ডেলিভারি গুলো দেয়, এবং আসলে টি-20 ক্রিকেটে আপনার হচ্ছে বুদ্ধি দিয়ে বোলিং করতে হবে, এবং আপনি যদি জোরের উপর বল করেন তাহলে সেটা বেশি ইফেক্টিভ হয় আমার। ওয়েল সেটা হতে পারে, অনেকে ফ্লাইট দিয়েও হয়তো সাকসেসফুল হতে পারে। কুলদীপ যাদব মানে আগের থেকেই ফ্লাইট দিত, আরো বেশি দিত, এখন একটু কম দেয়, বাট হি স্টিল ফ্লাইটস ইট। মানে ফ্লাইট দেওয়ার সাথে নেসেসারিলি ডিরেক্টলি রিলেটেড না ব্যাপারটা, ইটস জাস্ট দ্যাট ওর মাইন্ডসেট, দ্য ওয়ে হি প্লেজ, দ্য কাইন্ড অফ স্কিলস হি হ্যাজ ইজ মোর সুটেড টু টেস্ট ক্রিকেট। টি-20-র সাথে একটু কম মানানসই, ওডিআই এর সঙ্গেও খুব মানানসই, আমি স্বীকার করি, বাট নট এট নাম্বার 5. মাই কোয়েশ্চেন ইজ মেহেদী হাসান মিরাজ এট নাম্বার 5 ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পজিশন, যেখানে ইউ আর গিভিং অ্যাওয়ে একটা প্রপার মিডল অর্ডারের জায়গা। মেহেদী মিরাজ কিন্তু at নাম্বার 7, নাম্বার 8 সুপার সাকসেসফুল। আমরা ইন্ডিয়াকে লাস্ট যে ওডিআই সিরিজটা হারালাম ঘরের মাটিতে 2022-এ, মেহেদী মিরাজ এক হাতে 2টা ম্যাচ আমাদের জিতাই দিল উইথ হিজ ব্যাটিং উইথ দ্য টেল এন্ডার্স কামিং ইন at নাম্বার 7। সো তার প্রেফার্ড পজিশনটা বাদ দিয়ে আমরা কেন ওয়াই ইজ হি ইনসার্টিং হিমসেলফ at নাম্বার 5? ওখানে আমাদের একজন মিডল অর্ডার প্রপার ব্যাটার দরকার, যে কারণে মোসাদ্দেক সৈকত, ইয়াসির আলী রাব্বি, মাহিদুল অঙ্কনদের কথা হচ্ছে। সো ওই পজিশনটা আসলে কে ধরবে, দ্যাট ইজ ক্রিটিক্যাল। মিরাজ থাকবে, হি মাইট বি দ্য ক্যাপ্টেন ইভেন ফর দ্য টিম, সমস্যা নাই, হি শুড বি প্লেইং at নাম্বার 7। দরকার পড়লে সোহানকে লেটস মানে পুট হিম আপ at নাম্বার 5, কারণ ডিপিএল এ সোহান প্লেড at নাম্বার 4-5, তার বেশ কিছু সেঞ্চুরি আছে, তার বেশ ভালো পারফরমেন্স থাকে যখন হি ইজ প্লেইং ইন আ সিচুয়েশন যেখানে তার নিচে আর কোনো ব্যাটার নাই, এরকম সিচুয়েশনে কম খেলে। আমি জানি না ওয়াই উই কনসিডার হিম টু বি আ ফিনিশার অনেস্টলি। ন্যাশনাল টিম ছাড়া তার ডোমেস্টিক সার্কিটে কোনো সময় সে ফিনিশারের রোল প্লে করে না, হি প্লেজ ইন দ্য মিডল অর্ডার প্রপার। সো
জাস্ট সোয়াপিং দিস পজিশনস কুড বি এফেক্টিভ বাংলাদেশের জন্য এই স্কোয়াড দিয়েও। কারণ মিরাজি যদি 5-এ খেলে দেন উই হ্যাভ 2 মোর ফিনিশার্স, মানে এতগুলো ফিনিশার কি একটা ওডিআই টিমে দরকার? জাকের আলী অনিক, তারপরে সোহান বা শামীম। শামীম যদি খেলে জাকেরের জায়গায়, দিস ইজ নট, আই থিঙ্ক ওই যে ফরমেশন ওয়াইজ বা লাইন আপ ওয়াইজ ওখানে আমরা ব্যালেন্সটা লুজ করি। প্লেয়ার্স হয়তো একই থাকতে পারে, দ্য থিঙ্কিং প্রসেস হ্যাজ টু মুভ বিহাইন্ড। মানে মিরাজ আর হৃদয় দুজন একসাথে পার্টনারশিপ করলে মোর লাইকলি আমরা জানি যে খুব স্লো একটা পার্টনারশিপ হয়, দেখে আসছে এটা। বিকজ ওই যে দে ক্যান হিট বিগ অ্যান্ড দে ক্যান ডিফেন্ড, সিঙ্গেলস বের করা, মিল্কিং করা, মিডল ওভার্সের এক্সপার্ট হওয়া, ওই জায়গাগুলো স্পিন খুব ভালো মতন হ্যান্ডেল করা, এই বিষয়গুলো নিয়ে এখনো দে আর স্ট্রাগলিং। সো অ্যাজ লং অ্যাজ ব্যাটিং এর আমাদের লাইন আপটা আমরা ফিক্স না করি, অ্যাটলিস্ট নাম্বার 5, 6, 7 এই তিনটা পজিশন ঠিক না করা পর্যন্ত উই উইল স্ট্রাগল। টপ 4 নিয়ে আমার চিন্তা একটু কম, বোলিং নিয়েও চিন্তা কম, এটা নিয়ে আমার চিন্তা বেশি যে আসলে আমরা কখন এখান থেকে বের হয়ে আসতে পারবো, যেখানে আমরা একটা প্রপার সেট আপ, এই জন্যই উই লুকিং ফর ব্যাটার্স। এক্স্যাক্টলি। এবং এক্স্যাক্টলি। এখানে আমি একটু অ্যাড করতে চাই পারভেজ ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে পারভেজ ভাই যেটা বললো যে মিরাজ যে ইন্ডিয়ার সাথে যে খেলাগুলো খেললো, মানে ওই সময় বাংলাদেশে আর্লি উইকেট পড়ে গিয়েছিল এবং খেলাটা সে ধরতে পারছে এবং তার যে হিটিং ক্যাপাবিলিটি আছে সেই কারণে কিন্তু বাংলাদেশ জিতেছিল। এখন যেটা প্রবলেম হচ্ছে, এই যে নাম্বার 6, 7 এই পজিশনগুলোতে যাদেরকে রাখা হয়েছে তারা হচ্ছে মানে হিটিং ক্যাপাবিলিটিটা ভালো, বাট হচ্ছে যে বিপদে পড়ে গেলে যে ডিফেন্স করে যে খেলাটা ওইখান থেকে উঠায় নিয়ে আসবে, ওভারকাম করবে ইনিংসটা, সেই সেই ক্যাপাবিলিটিটা কিন্তু নেই, যে কারণে কিন্তু এখন বেশি প্রবলেমে পড়তে হচ্ছে। এক্স্যাক্টলি। আমি একটু ছোট করে নিয়ে আসি ডিসকাশনটা, সেটা হচ্ছে শনিবার যেহেতু প্রথম ওডিআইটা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের, সো প্রবাবল লাইন আপে আমরা একটু আগেও ওই ডিসকাশনটাই করছিলাম যে প্রবাবল লাইন আপে আমি যদি সেই 5, 6, 7 নাম্বার জায়গা নিয়ে এখনো ভুগতে থাকি, সো বেসিক্যালি ওইখানে রোটেশনটা অটোমেটিকলি চলে আসে, আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন চাইবেন ইউজ করতে, বাট আমাদের কিন্তু এটা ভুলে গেলেও চলবে না যে খেলাটা মিরপুরে, অ্যান্ড দ্যাটস দ্য উইকেট, বেসিক্যালি উই নো ইট ভেরি ওয়েল। এখানেই আমাদের কোশ্চেনটা চলে আসে যে আবারও 2 পেসার 3 স্পিনার, উইকেটটা কেমন হবে? প্রায় 2.5 মাস পরে খেলা হচ্ছে। হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ প্রেফার বেসিক্যালি, যে 2 পেসার 3 স্পিনার নাকি 3 পেসার 2 স্পিনার, এরকম নাকি 3জনই স্পিনার? এখন মিরপুরে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ ওডিআই অনেকদিন পরে হচ্ছে, আফটার 2 ইয়ার্স। হ্যাঁ, আফটার 2 ইয়ার্স। সো উইকেট কেমন হবে আমার আইডিয়া নাই, অনেস্টলি স্পিকিং। সো ওই সেন্সে যারা উইকেট দেখবে, ফার্স্ট ম্যাচটা দেখলাম হয়তো বুঝতে পারবো যে পুরো সিরিজের ট্রেন্ড কেমন হবে। যেমন আবুধাবিতে দেখলাম উইকেট ওয়াজ স্লো, বাংলাদেশ প্রথম ম্যাচে বুঝে নাই, 3 পেসার নিয়ে খেললো, পরের 2 ম্যাচে কিন্তু দে ওয়েন্ট টু 2 পেসার। সো এই ফার্স্ট ম্যাচে মোস্ট লাইকলি বাংলাদেশের যে স্কোয়াড আমি দেখি, রিশাদ আর তানভীর হচ্ছে প্রপার স্পিনার, সো মোস্ট লাইকলি 3 পেসার নিয়ে বাংলাদেশ স্টার্ট করবে। ওয়েস্ট ইন্ডিজ মাইট ডু দ্য সেম, গুদাকেশ মতি অ্যাজ দেয়ার মেইন স্পিনার, রস্টন চেস আর হচ্ছে 3 পেসার, বিকজ দে হ্যাভ লটস অফ পেসার্স। ফার্স্ট ম্যাচ ওরকম হতে পারে, এন্ড দেন বেসড অন দ্যাট ডিপেন্ড করবে যে একটা স্পিনার বাকি এটাও রাখবে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস যে তারা কিন্তু পেসার নিয়ে আসছে বেশ হ্যাঁ। ভালো, মিডিয়াম পেসার নিয়ে আসছে, দুজন স্পিনার নিয়ে আসছে, বাট পার্ট টাইম স্পিনার অপশনটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজে অনেক বেশি। হ্যাঁ। সো এইটা একটু চমকের জায়গা, যেরকম ভাবে ড্যারেন স্যামি তিনি এসেই পিচ দেখতে চলে গিয়েছিলেন এবং আই থিঙ্ক হি হ্যাড দ্য গুড ওভারভিউ অফ দ্য পিচ। সো ওই জায়গাটাতে যদি আবার ফেরত আসি যে নাহিদ রানাকে বাদ দিয়ে ওই যে হাসান মাহমুদকে, আমি আমার একটা ভিডিওতে বলছিলাম গতকালকে যে খুব বেশি পরিবর্তন হয়তো থাকবে না লাইন আপে বা একাদশে। সো রোজেলো কি মনে করে যে 2 পেসার 3 স্পিনার? অ্যাকচুয়ালি আমি পিচের কয়েকটা ছবি দেখেছি সোশ্যাল মিডিয়াতে এবং there was দ্যাটস হরিবল। মানে অনেক বেশি ডার্ক ছিল। সো উইকেট দেখেই বোঝা যাচ্ছিল হয়তো আগের সেই ট্রেডিশনাল উইকেটে চলে গিয়েছে। মাঝখানে একটু বেটার পিচ বানানো হয়েছিল, কিন্তু এখন আবার আগে সেই পিচে চলে গিয়েছে। আমার যেটা মনে হয় যে সামনে মানে যে 2027 ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এর জন্য হয়তো বাংলাদেশের ফেভারেবল রেজাল্ট ওরিয়েন্টেড যে পিচটা করা প্রয়োজন সেটাই হয়তো বাংলাদেশে করছে এবং লুকিং ফরওয়ার্ড টু ইট। এবং আমার যেটা মনে হচ্ছে হয়তো সেই আগের কম্বিনেশনেই যাবে, 3জন স্পিনার 2জন পেসার এরকমই যাবে, কারণ আসলে যেহেতু স্লো অ্যান্ড স্পিনিং উইকেট বানানো হচ্ছে, সো সেই জায়গায় তো পেসার এক্সট্রা পেসার নিয়ে কোনো লাভ নেই। সো আপনার জিতে হলে এরকমই করতে হবে। তবে বাংলাদেশ যেটা করতে পারতো, যে আসলে বাংলাদেশের একটা জায়গায় অনেক বড় ঘাটতি আছে, যেটা আমরা স্কোয়াড নিয়ে যেহেতু আলোচনা করছি, যে আমরা ওয়েস্ট ইন্ডিজ বা হচ্ছে জিম্বাবুয়ে এই ধরনের দেশগুলোর বিপক্ষে যখন খেলি তখন কিন্তু আমরা নতুন প্লেয়ারদেরকে একটু সুযোগ দিয়ে ঝালিয়ে নিতে পারি, দেখতে পারি যে আসলে যে কি অবস্থা, এদেরকে আসলে পাইপলাইনের প্লেয়ারগুলোর কি অবস্থা, তারা বেটার ফিউচারে বেটার পারফরমেন্স করতে পারে কিনা, শো করতে পারে কিনা। সেই জায়গাটা কিন্তু আবারও সেই আমরা এই দক্ষ প্লেয়ারদেরকেই নিয়ে স্কোয়াড করতেছি। বাট আসলে বাংলাদেশের মাথায় এটাও এখন রাখতে হবে যে 2027 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে হবে। সো আপনার বেস্ট টিমটাকে নিয়ে আসলে মাঠে নামতে হবে, প্লেইং ইলেভেনটা করতে হবে। ইয়েস, কিছু করার নেই, এটা বিকল্প নেই ডেফিনেটলি। সামনে যে 27 বিশ্বকাপের জন্য প্রিপারেশনও চলে আসছে, সবকিছু মিলিয়ে একটা ব্লকবাস্টার সিরিজ আমাদের জন্য অপেক্ষা করছে নিঃসন্দেহে। হোপফুলি, হোপ ফর দ্য বেস্ট। ছোট্ট করে একটা যদি প্রেডিকশন, কি মনে হয় বাংলাদেশ উইনিং দিস সিরিজ? 3-0 জিতবে বাংলাদেশ। আমারও মনে হচ্ছে 3-0। ওকে ওকে, লেটস বি ইন দ্য মিডল। আমার মনে হয় 2-1।
হতে পারে সেটা। সো ইয়েস, হোপ ফর দ্য বেস্ট ফর দ্য বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এন্ড গুড লাক টু দ্য টাইগার্স ডেফিনেটলি। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছেন কিংবা আমাদেরকে জানছেন সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না ভিডিও। হি হ্যাজ দ্য চ্যানেল আহমেদ বিন পারভেজ, দ্যাটস অল স্পোর্ট এবিপি। আমার তো আছেই, ওয়াট দ্য পিচে দেখছেন। এবং রোজেলের চ্যানেলের কথা আজকে রোজেল বলবে, বিকজ আমি নাম ভুলে গেছি রোজেল চ্যানেলের। ওকে, ওয়েল, আমার চ্যানেলের নাম হচ্ছে ক্রিক ট্রেন্ডিং, ফেসবুক পেজও আছে এবং ইউটিউবেও চ্যানেল আছে। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। মানে বয়সের মতোই ট্রেন্ডি। Yes, so thank you for watching and definitely do subscribe and share this video if you like.